আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, সাথে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। বিকেলে সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, কিন্তু নির্বাচন করে অনেকে রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শহীদ ও আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা ২টা। ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকে ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান। তাকে তো আমরা চিনি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আয়শা। আচ্ছা ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছি না তো, আমরা এখানে আসি, ওরা বের হয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই বেলা 4:30টায় শুরু হয় বৈঠক। এ সময় চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আহতদের অনেকে। প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে আহতদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে 17ই নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান ডক্টর সাইদুর রহমান। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো। যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থ লাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই। এ সময় 5 কর্মদিবসের মধ্যে বৈঠকে হওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা লিখিতভাবে দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যে কোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফরিদ আখতার বলেন, নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি, সেটি দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই অগাস্ট বিপ্লবে আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের দাবি হলো যে তারা আসলে তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল, এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি। এবং এটার জন্য আজকে দুপুরে আমরা আশা করছি যে সবাই বসলে একটা সমাধানে অবশ্যই আসতে পারবো।
কেউ যাতে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এবং সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারে নিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা খুন করার পরেও রাজনৈতিক দল হিসেবে অনুসূচনাও নেই আওয়ামী লীগের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। আমরা অনেকেই বলি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন দলের মহাসচিব। এর সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো সহ সমমনা বিভিন্ন দলের নেতারা আলোচনায় অংশগ্রহণ করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে এমন পরিবেশ সৃষ্টি করবে যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। থাকবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ারও বিধান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। এ সময় তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, বরং সার্বিকভাবে সমাজ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। এর সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সর্বোচ্চ। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস and freedom of expression. বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। সেমিনারে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের যেসব সংস্কার প্রস্তাবনা আছে তা বিএনপির সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের এই ৩১ দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। সেমিনারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ব্যবস্থা বাতিলের দাবি জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের কেন এখনো বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা জানতে চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পৌঁছে দিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে গিয়ে তিনি একথা বলেন। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড করছে সে ব্যাপারে ভারত সরকারের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে ভারতের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে জানানো হয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ ভালো চোখে দেখছে না। জানিয়েছেন, সুইজারল্যান্ডে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বরত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে দ্রুততম সময়ের ভেতর ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিশনের স্থায়ী কর্মী মিজানকে বরখাস্ত করা হয়েছে। আমরা যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। আগে দেখা যেত যে আমাদের
যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে আওয়ামী লীগ সমর্থক একদল উচ্ছৃঙ্খল কর্মীদের অশোভন এবং আক্রমণাত্মক আচরণের নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে হাইকোর্ট সমিতির মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ডক্টর আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে। আইন করে কুইক রেন্টাল দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেয়া ছিল সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এ সময় সারা দেশে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণরূপে চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কারো মতে এটা কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কেউ বলেছেন লুটপাটের প্রকল্প এই কুইক রেন্টাল। সিপিডির গবেষণায় উঠে এসেছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। অথচ এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়াটা ছিল সংবিধান পরিপন্থী। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। তার সাথে আদালত এটাও বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে নেগোশিয়েট করতে পারবে। শাহদিন মালিক বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এইটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অভিযোগ আছে সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই বিদেশে পাচার করা হতো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, যার ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মুনির জানিয়েছেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন। 70-এর যে ফ্লোর ক্রসিং, সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, মতামত প্রকাশ করা যাবে না। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। আমি একটা কথা বলে যাই, সেই কথা কি, আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত 15 বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে। অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো 2025 আসরের ঢাকা জেলার বাছাই পর্ব। আজ রাজধানীর মহাখালী কোরআনের আলো ইনস্টিটিউটে সারাদিন ব্যাপী এই বাছাই পর্ব অংশ নেন 5 শতাধিক প্রতিযোগী। সেখান থেকে শতাধিক প্রতিযোগীকে বাছাই করা হয়। 17তম আসরে প্রতিবারের মতো পবিত্র রমজান মাসে এই অনুষ্ঠান প্রচার করবে এনটিভি। আবির আহমেদের রিপোর্ট। لكم رسول أمين فاتقوا الله وأطيعون।
কোরআনের আলো ছড়িয়ে দিতে সারা দেশ থেকে হাফেজদের তুলে আনে এই প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীদের অনেকেই প্রত্যন্ত এলাকা থেকে। অংশ নেন অন্তত 5 শতাধিক খুদে হাফেজ। এর মধ্য থেকে পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয় 100 জনকে। আর কি প্রতিযোগিতার জন্য আমি অনেক মেহনত করেছি। শায়েকদের সুর শুনতাম, এভাবে শুনতে শুনতে একসময় আমার তেলাওয়াত আমি মান আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করতে থাকি। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমি এই কম্পিটিশনে এই বছর যেহেতু ফার্স্ট হতে পারি। আমি ইনশাল্লাহ ওদের সবাইকে পিছিয়ে ফেলে আমি প্রথম স্থান অর্জন করতে পারবো। যার স্বপ্নে গড়া টেলিভিশন ভিত্তিক এই প্রতিযোগিতা, সেই মাওলানা আবু ইউসুফ পৃথিবীতে এখন না থাকলেও তার দীর্ঘদিনের সাথীরা আরও চমৎকারভাবে মহৎ এই আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রতিষ্ঠান আগামীতে আরও যাতে কীভাবে সুন্দর হয় আমরা সেভাবে করার চেষ্টা করব। মুখস্থ কোরআনের আয়াতের সঙ্গে সঠিক সুর ও উচ্চারণের নিরিখে তাদের যাচাই করেন বিচারকরা। তোমার প্রথম প্রশ্ন খুব সুন্দরভাবে তুমি পরিবেশন, দ্বিতীয় প্রশ্ন লাস্টে এসে তুমি কি করলা, তোমার আগে প্রশ্ন করে সব আউট হয়ে গেল। তালহা ইসলাম তেলাওয়াত করেছে, তবে তেলাওয়াতের মধ্যে আরও যে ভালো লাগার কিছু বিষয় আছে। তলহা চোখের আলো নেই, তারপরও সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। কোরআনের মহান বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে আলোকিত করতে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার পদ্ধতি তুলে ধরেন আয়োজকরা। আপনাদের সহযোগিতায়, এই যোগ্য সম্মানিত বিচারক মণ্ডলীদের সহযোগিতায় গোটা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়ার যে দৃঢ়প্রত্যয় গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। এবারও দর্শকদের জন্য নতুন কিছু থাকবে বলে জানিয়েছেন এই অনুষ্ঠানের পরিচালক। এই অনুষ্ঠানের প্রতিযোগী আমরা আমাদের নিজেদেরকেই মনে করি, যেমন আমরা গতবার যেরকম করেছি তার চেয়েও যাতে এবার ভালো হয় সেই চেষ্টাটা থাকে, আমাদের পুরো টিমের একই চেষ্টা থাকে। সারা দেশ থেকে 30 জন নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে টেলিভিশন রাউন্ড। যাদের তেলাওয়াতের মাধ্যমে আপনারা অস্ত্র সিক্ত হবেন ইনশাআল্লাহ, তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে দেব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য অধিদপ্তরে বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান এবং গম। এবার আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়ানো হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার। বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার, তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে এবং সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এবং চালেও বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। তরুণদের আত্মত্যাগে যে নতুন বাংলাদেশ হয়েছে, এর প্রধান ভিত্তি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। দুপুরে সবুজবাগ বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৌদ্ধ ধর্মের পণ্ডিত অতীশ দীপঙ্করের নামানুসারে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়কে অতি শীঘ্রই বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলেন উপদেষ্টা। 24 ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করা সহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় থাকে বলে একে কঠিন চিবর দান হিসেবে অভিহিত করা হয়। প্রায় 2500 বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। অনুষ্ঠানে ধর্মযাজক সহ বৌদ্ধ ধর্মের অনুসারীরা গৌতম বুদ্ধ তথা বৌদ্ধ ধর্মের মহত্ব নিয়ে আলোচনা করেন। ফরিদপুর বিএনপির আয়োজনে মত বিনিময় সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাখুন্ডা এলাকায়
শরীফ আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গেরোদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন দিদার। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২ লাখ কোটি টাকার বেশি পাচার হওয়ায় দেশের বেশ কিছু ব্যাংক আর্থিক সংকটে পড়েছে। বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফেরাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বৈঠকে তারল্য সংকট নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সকল ব্যাংকগুলো থেকে ৬,৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে দুর্বল 7টি ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা এই তথ্য জানিয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিম ছিল, ওই টিম ওই যারা বিদেশে টাকা নিয়ে গেছে ওইটা কিভাবে রিকভারি করবে ওটা নিয়ে কথা হয়েছে। আমাদের বাংলাদেশি ব্যাংক ট্যাঙ্ক নিয়ে কোনো কথাই হয়নি। যারা বিদেশে টাকা নিয়ে গেছে সেটা কিভাবে রিকভারি করবে, আমরা কিভাবে হেল্প করব ওটার একটা মডেলিটি দিচ্ছে। অডিট করে ওই যারা যারা বাইরে টাকা নিয়ে গেছে ওদেরকে ধরার জন্য। বুড়িগঙ্গা নদী যেন নগরীয় জাতির যাপিত জীবনের এক প্রতীক। নদীকে কেন্দ্র করে নগর জীবনের বিভিন্ন গল্প নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অলওয়েজ প্রসেস দ্য ঢাকায় ডাউনওয়ার্ড সারফেস নামে শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনীটি শুরু হয়। বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য এবং ভঙ্গুরতা ফুটে ওঠে চিত্রগুলোতে। প্রিন্ট মেকিং, বিভিন্ন পদ্ধতি, উডকাট, লিথোগ্রাফি ও এইচিংয়ের মাধ্যমে নদীর 2 তীরে বাস করা মানুষের জনজীবনকে শিক্ষার্থীরা উপস্থাপন করেছে দৃশ্যাবলীতে। প্রদর্শনীটি আগামী 19 নভেম্বর পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। গণঅভ্যুত্থানে আহতরা আজীবন চিকিৎসা পাবেন, স্বজনদের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ঘোষণা। সাধারণ ছাত্র জনতা খুন করার পরেও আওয়ামী লীগের অনুশোচনা নেই, বিচারেও অগ্রগতি নেই তারেক রহমান। ভারত থেকে হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, দিল্লিকে জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তর। কুইক রেন্টালে রায় মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালুর নির্দেশ। এই ছিল এনটিভির রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।